আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত নীলফামারী জেলার সৈয়দপুরে। সৈয়দপুর যাবার আগে আসলেই ভাবিনি যে এই ভ্রমণ শেষে সৈয়দপুরের প্রেমে পড়ে যাব কারণ এখানকার মানুষের আতিথেয়তা, এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান আর এখানকার লোকাল খাবার দাবার আমাকে একেবারে মুগ্ধ করে ফেলেছে। তো ঠিক কেমন ছিল সেই মুগ্ধতা জানতে হলে দেখে ফেলুন আমার সৈয়দপুর ভ্রমণের এই ছোট্ট সিরিজটা। এই সিরিজের প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে আমি নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরে আসলাম, আর আজকের পর্বে আমরা ঢুকবো 1863 সালে নির্মাণ হওয়া সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদে এবং জানবো এই মসজিদ তৈরির দারুণ ঘটনা। ওই সময় এই মসজিদটা কে তৈরি করেছিলেন আর কেনই বা তৈরি করেছিলেন, এবং এখানকার বিখ্যাত রেস্টুরেন্টগুলোর অতিমাত্রায় সুস্বাদু সব খাবার ট্রাই করব পেটুক কাপলকে সাথে নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমার সৈয়দপুর ভ্রমণের আজকে প্রথম সকাল। পেটুক কাপল যেহেতু সাথে আছে, দিনটা শুরু হচ্ছে এখানকার বিখ্যাত এক রেস্টুরেন্টে খাবারের মাধ্যমে। এয়ারপোর্টের সামনে অবস্থিত আমাদের এই হোটেল থেকে আমরা যে রেস্টুরেন্টে যাব সেখানকার দূরত্ব অ্যারাউন্ড 15 কিলোমিটার। সো আমরা হোটেলের এখান থেকে একটা অটো ভাড়া করলাম। অটোতে করে প্রথমে যাব এখানকার বাজারে, বাজার থেকে আরেকটা অটো নিব, কারণ এখান থেকে অটো সরাসরি যায় না আমরা যেখানে যাব। তো বাজার থেকে অটো নিয়ে আমরা যাব বিন্নাকুড়ি, এবং ওখানে এই অঞ্চলের সবচেয়ে ভালো হাঁসের মাংস পাওয়া যায়। আমরা ওই হাঁসের মাংসটা ট্রাই করব, দেন হয়তো আজকে চিনি মসজিদ ঘুরতে যাব। আর কিছু বলবো? আর বলবো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সেটাই তো। আমার অডিয়েন্স খুবই ছোট, ওরা হয়তো তোমার মানে যদি দুই একজন কেউ সাবস্ক্রাইব করে নাও থাকে করে দিবে। আমার প্রথম ভিডিও আমি যখন বানাই তখন আমার 0 অডিয়েন্স ছিল, ওই ভিডিও 3 লাখ ভিউ হয়েছে। নেভার নো তোমার কোন ভিডিও কোন সময় কোন হিট হয়। সেটাই, ইনশাআল্লাহ। বিন্নাকুড়ি বাজারে এসে মনে হলো একেবারে শৈশবে পৌঁছে গেলাম। গ্রামের সেই চিরচেনা বাজার যাকে আমি চিনি গ্রামের হাট নামে। মজার ব্যাপার হলো এই বিন্নাকুড়ি বাজারটা পড়েছে অ্যাকচুয়ালি দিনাজপুরের মধ্যে। বিন্নাকুড়ি ও সৈয়দপুর দুইটা ভিন্ন প্রশাসনিক অঞ্চল হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ ভৌগোলিক ও সামাজিক সম্পর্ক বিদ্যমান। এখানে এসে দেখতেছি এটা একটা গ্রামের মধ্যে দারুণ বাজার, যেখানে আমার পেছনে চায়ের দোকান আছে, সিঙ্গারা বিক্রি হচ্ছে গ্রামের মধ্যে। বুঝতে পারতেছেন এই গ্রামের মধ্যে যে সিঙ্গারা বানানো হয়, সিঙ্গারা টেস্ট কেমন। এইখানে একটা হোটেল আছে, যেই হোটেলটার নাম হোটেল সুবর্ণা হোটেলে ঢুকবো এবং আমরা আজকে লাঞ্চ করব। আদনান কি আসছে বিমর্ষ? চলো আজকে আমরা হাঁসের মাংস খাই। চলো 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 ওইদিকে যাই আমরা। হ্যাঁ। হোটেল সুবর্ণতে ঢুকে দারুণ একটা ফিল পেলাম। গ্রামের সেই চিরচেনা হোটেল আর মাটির চুলায় রান্নাবান্নার এক এলাহি কাণ্ড। ভেতরে এসে বুঝলাম এখানে শুধু হাঁসের মাংসই পাওয়া যায় না, সাথে আছে বিভিন্ন ধরনের মাছ, মুরগি, খাসির মাংস আর সব ধরনের শীতকালীন সবজি দিয়ে বানানো দারুণ একটা মেনু। শুধু এটাই না, এসব খাবারের স্বাদ আরও বাড়ানোর জন্য রয়েছে এখানকার ফ্রেশ দেশি পেঁয়াজ মাখানো। এখানকার রান্নার ব্যাপার স্যাপার যেন অন্য সব জায়গা থেকে একেবারেই ভিন্ন আর একেবারেই র। হাঁসের মাংস খেতে এসে এখানে মাছ রান্না দেখে মনে হলো এটা তো আমাদের খাওয়াই লাগবে। ট্যাংরা মাছ রান্না করা হচ্ছে আলু দিয়ে। মাই গুডনেস, মানে সেই এলাহি কাণ্ড। এইভাবে আমি এত মাছ একসাথে আলু দিয়ে রান্না করতে দেখি নাই, এবং এই মাটির চুলাই। হ্যাঁ, মাটির চুলাই মানে বিশাল বড় চুলা। এইখানে এই মাটির চুলার কারণে তো টেস্ট অনেক ভালো হওয়ার কথা না? স্মেলটাও ভালো পায়। আর হাঁসের মাংস রান্নার কথা কি বলবো, প্রতিদিন প্রায় 3 মনেরও বেশি শুধু হাঁসের মাংস রান্না করা হয় এখানে। এত বড় কড়াইয়ে এতগুলো হাঁসের মাংস একসাথে মাটির চুলায় রান্না দেখে মনে হলো গ্রামের কোন অনুষ্ঠানে চলে এসেছি আমরা। 7 কড়াই, প্রতিদিন 7 কড়াই রান্না হয়। তার মানে কত কেজি মাংস যায় এখানে? 20 কেজি করলেও হয়, 15 হয়। এক কড়াই এরভাবে যদি 20 কেজি ধরি 140 কেজি মাংস প্রতিদিন। মাই গুডনেস। মানে কিছু খাবার আছে, হ্যাঁ, মানে স্বাদ, মানে খাওয়ার মুখে দেওয়ার পরে ভালো লাগে, হ্যাঁ, আর কিছু খাবার দেখলেই ভালো লাগে। মানে এই জিনিসটা দেখো, মানে দেখলেই মনে হচ্ছে যে মানে হবে, খাইনি এখনো, মানে দেখে মনে হচ্ছে এটা খাইতেই হবে। আচ্ছা, ঠিক আছে, মানে কোনটা দিয়ে কোনটা খাই কোনটা অর্ডার দেবো সেটাই হলো বিষয়।
এসব দেখে কতক্ষণই আর না খেয়ে থাকা যায়। আমরা মোটামুটি সবকিছুই ট্রাই করার সিদ্ধান্ত নিলাম। অর্ডার করে ফেললাম খাসির মাংস, গোল আলু দিয়ে রান্না করা ট্যাংরা মাছ, মিক্সড সবজি, আর কমপ্লিমেন্টারি হিসেবে ছিল এই পেঁয়াজের সালাদ। এখানে খাবারের টেস্ট এতই ভালো লাগলো যে এক সার্ভিংয়ে আমাদের যে পরিমাণ খাবার দেওয়া হয়েছিল আমরা সবাই যার যারটা পুরোটাই খেয়ে ফেলছি। অনেক সময় আমরা যেটা করি এক সার্ভিং এর খাবারটা শেয়ার করে খাই, আজকে সেরকম সুযোগই পাওয়া যায় নাই। যথেষ্ট মজা, মানে খুবই ভালো লাগতেছে। সবাই বলতেছে ট্যাংরা মাছটা খুবই মজা। রাসিফ বলতেছে এটা ওর ট্যাংরা মাছ কিনে না বাসায়, কিন্তু অনেক মজা। আমি আবার সবজি নিছি ভাই, তাই না? হ্যাঁ মানে আমি হাঁস রেখে সবজি আগে নিছি। আচ্ছা, সবজিটা এত মজা। তবে আলাদা করে বলাই লাগে, আপনি যদি হাঁসের মাংস খেতে পছন্দ করেন এখানে আপনার আসাই উচিত। দামে, পরিমাণে এবং স্বাদে একেবারে অতুলনীয়। সো আমরা এখানে এই হোটেলটার নাম হচ্ছে সুবর্ণা হোটেল, এবং এই সুবর্ণা হোটেলে খেয়ে পরিতৃপ্ত। মানে এইখানে আমরা কিছু জায়গা ঘুরতে আসছি, যেটা দেখতেছি এখানে খাবারের যে মজা, মানে আমরা গতকাল রাতে যা যা খাইছি খুবই ভালো লাগছে। আজকে তো হাঁসের মাংস খেয়ে, এখানে মিক্স ভেজিটেবলটা খেয়ে প্লাস খাসির মাংস খেলাম, খুবই মজা পেয়েছি। খুবই মজা মানে কি? খুবই মজা মানে এক্সেপশনাল। তুমি যেটা বলছিলে ওটা একটু বলে দাও এখানে। কোনটা? ঢাকার ওই যে 300 ফিট। ও আচ্ছা, আমি একটা কথা বলছি খুবই জোস। এটা কি বলো? এটা হচ্ছে ঢাকার কি 300 ফিট কি ওয়েস্টিন। মানে হাঁসের মাংস পিওর খাইতে হলে, মানে আসল টেস্টটা পাইতে হলে এখানে এক্সেপশনাল টেস্ট, লাইক এক্সেপশনাল হাঁসের কালাভুনা। রাইট, এক কথায় যারা মানে হাঁসের মাংস যাদের ভালো লাগে, মানে থাকে না কিছু কিছু মানুষ ক্রেভিংস থাকে। এরকম হচ্ছে আমার দীপ্ত হচ্ছে হাঁসের মাংসের পাগল। ও যদি এখানে আসে ও এরকম কোলে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে। আচ্ছা, মানে ও তাহলে দীপ্তর জন্য হচ্ছে এই প্লেসটা, ওর আশায় লাগবে। সো এটা হচ্ছে চিরির বাজার, বিন্নাকুড়ি ইউনিয়নের এই লোকেশনে আসলে আপনি এই সুবর্ণা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া শেষে আমরা এবার যাচ্ছি চিনি মসজিদে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড 9 কিলোমিটার দূরে এই মসজিদটা অবস্থিত। চিনি মসজিদ সৈয়দপুরের ইসলামবাগে অবস্থিত। আমরা অটোতে করে ইসলামবাগ যাচ্ছি, এবং চিনি মসজিদে কি আছে, ইতিহাস কি, মসজিদটা দেখতে কেমন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুরের ইসলামবাগে চিনি মসজিদের সামনে। তো সৈয়দপুর সম্পর্কে আমরা যখন জানা শুরু করব, এখানকার টাইমলাইন সম্পর্কে জানবো, অর্থাৎ মানুষ কখন এই অঞ্চলে এসেছেন এবং কখন থেকে এই অঞ্চলে বসবাস করা শুরু করেন, এটাকে ঘিরে আমি আপনাদের আসলে সৈয়দপুর সম্পর্কে বলার চেষ্টা করব। তো যেহেতু টাইমলাইনের কথা বলতেছি, টাইমলাইনের প্রথমেই কিন্তু পরে 1863 সালে তৈরি হওয়া এই মসজিদটা, যে মসজিদটা চিনি মসজিদ। অর্থাৎ যদি আমরা টাইমলাইন ধরে পেছাতে থাকি তাহলে 1863 সালে আমরা পৌঁছে যাচ্ছি। আর 1870 সালে এখানে হয় রেলওয়ে কারখানা, যেটা 110 একরের মতো বড় জায়গা নিয়ে গঠিত। ওইটাও আমরা দেখব, বাট তার আগে আমরা চিনি মসজিদটা দেখে নেই। তো 1863 সালে হাজি বাকির আলী এবং হাজি মুক্কু নামে দুজন ব্যক্তি এইখানে বসবাস করতেন, এবং এখান থেকে ওনাদের বেশ দূরবর্তী জায়গায় নামাজ পড়তে যেতে হতো। তো ওনারা চিন্তা করলেন যে এত দূরে নামাজ পড়তে না যেয়ে যদি আমরা এখানে একটা মসজিদের নির্মাণের কাজ করি সেটা মন্দ হয় না। তো এই চিন্তা করে ওনারা এই মসজিদটা তৈরি করেন। তখন এই মসজিদটা খড়ের ছনের সাহায্যে তৈরি করেছিলেন। পরবর্তীতে কলকাতা থেকে চীনামাটির বাসন কোষণের যে ভাঙা টুকরা, এই টুকরাগুলো কিনে নিয়ে আসা হয় এবং মসজিদটাকে বানানো হয়। দানা দানা করে বসানো হয়েছে, চিনি যেমন দানা দানা থাকে সেরকম এগুলো হচ্ছে টুকরা দানা দানা, এই জন্য এটার নাম চিনি মসজিদ। আবার চীনা মাটি ব্যবহার করা হয়েছে, আবার চীনা মাটির যে পেয়ালা, কাপ, বিভিন্ন টুকরা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কারণে চীনা মাটি, চীনা মসজিদ বা চিনি মসজিদ এই দুই নামে মানুষজন চিনে থাকে। আচ্ছা, অর্থাৎ এই যে টুকরা টুকরা করে বসানো হয়েছে পদ্ধতিটার নামই হচ্ছে চিনি পদ্ধতি। চিনি পদ্ধতি, কারণ চিনির দানার মতো করে একটা বসানো হয়েছে। যদিও এখন সূর্যের আলো পড়তেছে না, তবে এই মসজিদের নাম চিনি মসজিদ হওয়ার আরেকটা বড় কারণ হলো এই মসজিদটাকে যখন দূর থেকে দেখা হয় এবং এই মসজিদের উপরে যখন সূর্যের আলো পড়ে তখন মসজিদটা চিনির মতো চিকচিক করে। তো অনেকের ধারণা এ কারণেও এই মসজিদটাকে চিনি মসজিদ বলা হয়ে থাকে। আর এই মসজিদটা কিন্তু জামে মসজিদ, এই মসজিদে জুম্মার নামাজও আদায় করা হয়। এই মসজিদটা কিন্তু এখানকার স্থানীয় মানুষদের সহযোগিতায় বানানো হয়।
লাইক এখানে যখন মসজিদটা বানানো হয় তখন এখানকার মহিলারা এই মসজিদের নির্মাণ কাজে যুক্ত ছিলেন। এই মসজিদটা পুরোটাই চুন এবং সুরকির দ্বারা বানানো হয়েছিল এবং যে চুন ও সুরকির মিশ্রণ এটা এখানকার মহিলারা ঢেকিতে মিশ্রণ করতেন। এগুলো হচ্ছে সুরকি না? যেগুলা আগেকার যেগুলো লাগানো আছে এগুলোর ভিতরে সুরকি আছে, হ্যাঁ, চুন আছে, সুরকি চিটা গুড় দিয়ে বানানো আছে। ছিটা গুড় দেব। জি। আচ্ছা, তখন সিমেন্ট ছিল না, এই জন্য তখন এগুলো ইউজ সিমেন্ট করা না। হয়। মহিলারা যে ঢেকি দিয়ে সুরকি বানাইতো, ঢেকি দিয়ে, জি ঢেকি দিয়ে যেরকম ধান ভানে সেভাবে জি 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 আচ্ছা। যেভাবে ধান ভাঙে সেইভাবে ঢেকি দিয়ে মহিলারা সুরকি বানাইতো এবং মিস্ত্রির সঙ্গে একটু মানে দূর থেকে হেল্প করতো। আর এই মসজিদটা আমাদের মুসলমানদের ধর্মীয় স্থান হলেও এই মসজিদটা নির্মাণের কাজে প্রধান যে মিস্ত্রি ছিলেন উনি কিন্তু হিন্দু ছিলেন। এই প্রধান হিন্দু মিস্ত্রিটার নাম ছিল শঙ্কু। ওই একটা মিস্ত্রি দ্বারা সবগুলা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, মানে এই মসজিদের সম্পূর্ণ ডিজাইনটা একজন হিন্দু মিস্ত্রি দ্বারা জি, জি। করা হয়েছে। জি, সময়কার বেতন ছিল ওনার 10 আনা প্রতিদিন। আর এমনিতে যারা অংশগ্রহণ করেছিল ওনারা কি সব প্রণোদিত হয়ে অংশগ্রহণ করেছিল না? না, যিনারা অংশগ্রহণ করেছিল তিনারা ফ্রিতে কাজ করে দিতেছিল এবং মাসে সেই সময়টাও বেতন কম ছিল, এক মুঠ করে চাউল জোগাড় করতো আগে মহল্লাবাস থেকে, তারপর নিয়ে যা বাজারে বিক্রি করতো, ওইগুলো যেগুলো টাকা হতো ওইগুলো দিয়ে কাজ চলতো। তো এই মসজিদে যে দুইটা অংশ রয়েছে, দুইটা অংশের একটা বানানো হয়েছে ব্রিটিশ আমলে এবং একটা অংশ বানানো হয়েছে পাকিস্তান আমলে। ব্রিটিশ আমলে যে অংশটা বানানো হয় এই অংশটা মরমর পাথর দিয়ে বানানো হয়েছিল। মরমর পাথরটা আবার আনা হয়েছিল কলকাতা থেকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই সময়ে কলকাতা থেকে প্রতিটা পাথরের জন্য পে করতে হয়েছিল 6 টাকা, অর্থাৎ 6 টাকা পার পিস পাথর দিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। অন্য যে অংশটা আছে যেটা পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল ওইখানে কিন্তু এই মরমর পাথরটা নেই। আমরা ভেতরে দেখলেই বুঝতে পারবো যে মরমর পাথর দিয়ে বানানোর অংশটা কেমন আর মরমর পাথর বাদ দিয়ে বানানোর অংশটা কেমন। ওই পার্ট কিন্তু এই মরমর পাথর নেই। ওটা হলো সাদাটা হলো মার্বেল পাথর, মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, এই পাশেরটা হলো মার্বেল পাথর। আচ্ছা। আমাদের মসজিদ 3 পার্ট আছে। 3 পার্ট আছে। হ্যাঁ, যেটা আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হলো ব্রিটিশ আমলের 1863 সালে নির্মাণ করা। তারপরে হলো পাকিস্তান আমলের নির্মাণ করা। জি, এই সাইডেরটা। আর এক পার্ট আছে ওই যে সিঁড়ির ওই পাশে। জি, আচ্ছা, আর একটা পার্ট আছে যেটা বাংলাদেশ সময় বাংলাদেশ সময় যেটা বানানো হয়েছে ওটা ওই পাশে। জি, সিঁড়ির ওই পাশে। এটা হলো মিম্বার, তাই না? মিম্বারে দেখতেছি আমরা কাচের টুকরা আছে না, নাকি? কাচের টুকরাও আছে এবং চীনামাটির প্লেটগুলো আছে। এই কাচের টুকরা বা চীনামাটির এগুলো কোন সময়? ব্রিটিশ আমলেই করা হয়েছিল? আচ্ছা, তার মানে 1863 সালের দিকে এটা তখন এভাবে বানানো হয়। চিকচিক করার যে ব্যাপারটা বললাম, কাচের টুকরা ওই সাইডে লাইট অফ করে দিয়ে দেখতেছি এটা কিন্তু কিছুটা চকচক করতেছে। এখানে কোনো রড টড নেই। আচ্ছা, শুধু চুন আর সুরকি ভেতরে এত বছর ধরে টিকে আছে। তাও ব্রিজের কি? আচ্ছা, ব্রিজের গার্ডার দেয়া আছে, খাম্বা টাইপের জিনিস। আর এখানে কোনো রডের কাজ নাই, মানে পুরো চুন সুরকি এবং উপরে যেটা বললাম ওইটা দিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমরা একটু আগে যে অংশটা দেখলাম ওটা ব্রিটিশ আমলে তৈরি, আর এই অংশটা তৈরি হয়েছিল পাকিস্তান আমলে। এখন কাচের চকচকটা আরো ভালো বোঝা যাচ্ছে। আমি এখন পাকিস্তান আমলে তৈরি যে পোর্শনটা, এই পোর্শনে দাঁড়াই আছি। কাচের এবং চীনামাটির যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, এইটার যে মানে এই যে ভঙ্গুর জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে এটা কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং কত মহৎ কাজে, এইটা আমরা এই মসজিদে এসে বুঝতে পারলাম। আচ্ছা, ওইটা ব্রিটিশ আমলে যখন ছিল তখন ওইটা একটা জানালা ছিল মেন মসজিদে, কিন্তু পরে যখন মসজিদটা এক্সটেন্ড করা হয় পাকিস্তান আমলে তখন জানালাটা ভেঙে আবার এই গেটটা বানানো হয়। তো মসজিদের ভেতরে আমরা বিভিন্ন কিছু দেখলাম, জানলাম। আমরা একটু উপরে যাই। এই পোর্শনটায় একটা সিঁড়ি আছে, সিঁড়িটা বেয়ে উপরে যাওয়া যাবে। আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি। উপরে কি হচ্ছে এটাও জানার চেষ্টা করব। উপর থেকে মসজিদটাকে দেখলে এরকম লাগে, মানে বেশ দারুণ লাগতেছে এখান থেকে। উপরে একটু নির্মাণ কাজ চলছে, তারপরেও যতটা দেখা যায় দেখি। 2 তলা থেকে এরকম দেখা যায়। আমরা চেষ্টা করতেছি একটু 3 তলায় যাবার। তো 3 তলায় চলে আসলাম। 3 তলা থেকে বেশ কিছু জিনিস দেখবো। আমি একটা সমাধির কথা বলছিলাম, সমাধিটাও দেখবো। উপর থেকে মসজিদটা দেখতে কেমন লাগে। 48 আর 4
52 টোটাল গম্বুজ বা মিনার বলি। তার মধ্যে 4টা গম্বুজ আছে এরকম বড়, এখানে 3টা আছে, নিচে আর একটা গেটের ওখানে একটা বড় আছে। এইরকম মিনার আছে 48টা, সব কিছু মিলায়ে 52টা এখানে মিনার এবং গম্বুজ আছে। সো উপর থেকে যদি দেখি তাহলে ওই পোর্শনটা হচ্ছে পাকিস্তান পার্ট, আর এই যে বড় মিনার, এই দুইটা, একটা, দুইটা, 3টা গম্বুজ, এই 3টা গম্বুজ একেবারে প্রথম থেকে আছে যেটা ব্রিটিশ পার্টে, আর এই গম্বুজের পরের পার্টটাই হচ্ছে বাংলাদেশ পার্ট। মূল কাঠামোটার সাথে সামঞ্জস্য রেখে এই কাঠামোটার কাজ করা হয়েছিল। ভেতরে ডিজাইনগুলোও একই রকমের প্রায়, কারণ মূল কাঠামোটা আগে যেরকম ছিল এটাকে চেঞ্জ করার চেষ্টা কখনোই করা হয়নি। সো পুরো মসজিদের ডিজাইনটা বাইরে থেকে দেখলে মনে হবে না যে ডিফারেন্ট টাইম ফ্রেমে বানানো, যদি আমরা ওই মরমর পাথরগুলো না দেখি। এই সাইডে আছে যেই খ্রিস্টানদের কবরের কথা বললাম, এখানে সেই সমাধি স্থানটা, আর এখানে একজন ব্রিটিশ নাগরিকের সমাধি আছে যার নাম হচ্ছে লুইস জেফারসন। ওনার 1837 সালে এখানে সমাধি হয়। আমি যে টাইম লাইনের কথা বলছিলাম, যে টাইম লাইন ধরে ধরে আমি সৈয়দপুরে বিভিন্ন জায়গা দেখব, সেই টাইম লাইনে আমি ভাবছিলাম যে এই চীনা মসজিদটা সর্বপ্রথমে পড়বে 1863 সালে, কিন্তু এই মসজিদের এখানে এসে দেখলাম মসজিদের পেছনে আছে একটা সমাধি, লুইস জেফারসনের সমাধিটা 1837 সালে। সো এই সালটাই আমি দেখলাম একেবারে টাইম লাইনের ফার্স্টে চলে যাই। তারপর রেলওয়ে ওয়ার্কশপটা 1870 সাল। এরপরে কি কি আছে এটাও দেখার চেষ্টা করবো। লাইক খ্রিস্টানদের গির্জা আছে, একটা গির্জা সম্ভবত 1871 সালে, তারপরে মুর্তজা ইনস্টিটিউটটা সম্ভবত 1883 সালের দিকে স্থাপনা করা হয়। এরপরে 1906 সালে সম্ভবত আরেকটা গির্জা আছে। তারপরে সরাসরি এখানে যেই ফাইলেরিয়া হসপিটাল আছে, ফাইলেরিয়া হসপিটালটাও 2002 সালে নির্মাণ করা হয়, যেটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ফাইলেরিয়া হসপিটাল বাংলাদেশের এই সৈয়দপুরে স্থাপন করা হয়। তো এই টাইমলাইন ধরে চেষ্টা করবো আপনাদের দেখারও। আর অন্য কতটুকু পারবো, যতটুকু পারি ততটুকুই শেয়ার করবো ইনশাআল্লাহ। 350 নিলাম করতেছে মসজিদ, এই মুরগিটাকে মসজিদে দান করছে। মুরগিটা আচ্ছা, বিক্রি করে সেই টাকাটা মসজিদকে দানের দিবে, মসজিদ উন্নয়নে। আচ্ছা, এটা নিলামে যত টাকা উঠবে? 455, 470, 490, 510, 560, 600, 750, 850, 950। ফাইন 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 ফাইন। আমার মানে যখন আমরা নিলাম করি তখন আমাদের কি টার্গেট থাকে? আমাদের তো একটা সেট থাকে যে কত পর্যন্ত আমরা দিতে পারবো। আমাকে ক্রস করে ফেলছে নাজিম ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। 1000 পর্যন্ত উঠে গেছে মসজিদে। 1050 পর্যন্ত উঠে গেছে এই মুরগিটার দাম। নিলাম করে যে টাকাটা উঠবে এই টাকাটা মসজিদে দান করা হবে। মসজিদের দান হিসেবে যাবে। রাইট, 1050 টাকা পর্যন্ত উঠলো না? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর ইচ্ছা। তো এই মুরগিটার দাম উঠে গেল 1050 পর্যন্ত, যেটা আসলে আমার ওই যে রাসিফ বিট করে সবার উপরে পে করছে। মাশাল্লাহ, আমরা চেষ্টা করব মুরগিটা আসলে খাওয়া যায় কিনা, আর এই টাকাটা দান হবে মসজিদে। মসজিদটা দেখার পরে একটু বিরতিতে ভাবলাম এক কাপ সন্ধ্যার সময় চা খেয়ে নিই। এটা যে পিওর গরুর দুধ, বোঝা যাচ্ছে, মানে এটা আনবিলিভেবল লাগতেছে আমার কাছে। 5 টাকায় দুধ চা খাচ্ছি, নাইস ব্যাপারটা। এইটা হচ্ছে গরুর দুধ, বোঝাই যাচ্ছে একটু হলদে ভাব চলে আসছে জাল দেওয়ার কারণে। আর শুনছিলাম যে এলাকার গরু নাকি ভালো খাবার খায়, যার কারণে দুধটাও বেশ
তাই না? চাহিদা বেশি আবার। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। তবে আপনাদের যেরকমটি বলছিলাম সৈয়দপুরের টাইমলাইন ধরে এখানকার আরও কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পেটুক কাপল যেহেতু আমার সাথেই আছে, এখানে খাওয়া দাওয়াও চলতেই থাকবে। তো আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানালে খুবই খুশি হব, এবং নেক্সট ব্লগটি মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আমাদের সৈয়দপুরের এই ভ্রমণে আমরা আর কি করছি তা জানতে পেটুক কাপলকেও সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।